ইরফান চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। মায়রা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে, চুলগুলো মুখের ওপরে লেপ্টে রয়েছে, পায়ের কাপড়টা কিছুটা উপরে উঠে গিয়েছে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগে ইরফান শুদ্ধর কলারটা শক্ত হাতে চেপে টেনে বাহিরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এইভাবে রেখে গিয়েছিল, হয়তো মনের ভুলে। মায়েরা এদিকে ফিরেই এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধের দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ইনায়া তা খেয়াল করেছে। তার ভাইয়ের হাবভাব কিছুই বুঝতে পারে না। আসলে কি চাই সে? মেয়েটাকে শুধু শুধু কারণে অকারণে মারতেই থাকে। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাতটা সরিয়ে নেয়। এরপর শুদ্ধের সামনে দাঁড়িয়ে শুদ্ধের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবারও পকেটে রেখে দেয়। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে ওঠে, লাইটার। শুদ্ধ পকেট থেকে লাইটারটা বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধের ওপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধের পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান লাইটারটা ডান হাতের মুঠোয় চেপে বাম হাতে উঠিয়ে সিগারেট ধরালো। শুদ্ধর থেকে 2 পা পিছিয়ে গিয়ে দেদা রসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়েই বলল, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে ওড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলল, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেটের হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলল, শুনেছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, তোকে তো ঠান্ডায় লাগছে, এর মানে তোর মত আছে? তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধের দিকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আরো শুদ্ধের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতাটা সুন্দর করে গুটিয়ে কোনোই পর্যন্ত ভাঁজ করে মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলছিল মায়েরা একটা পুতুল, মিথ্যা বলেনি, ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরো 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আর আজ চুপ থাকাটা শুদ্ধ ঠিক মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুঁচকে বলে, পুতুলটাকে সারাদিনই মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়েই দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধের ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় 2 পা। ইরফান তার বাম পা শুদ্ধের পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেঁধে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধের ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধের দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের 2 ঠোঁটের ওপরে জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন যেন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিক, ছেলেটাকে এক চুলও সরাতে পারল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়, পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, 2 হাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়।
খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝেই তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধের ইচ্ছা করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মনের মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে? চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নওয়াজ তখন বাহিরে বেরিয়ে এসে শুদ্ধকে গাড়ির পার্কিং লটে এইভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে কি পেয়েছে কি? বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটিতে লেট হয়ে যাবে নয়তো। এটা বলেই ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে গিয়ে বসে। তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার কোনো ইচ্ছে নেই, দুটো ঠোঁট জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলল, আমি তো ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে গিয়ে বলল, তো আমাকে ভিলেন ভাববার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের উপরে বাম হাতের 2 আঙ্গুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন? হিসাব তো তাহলে মিলছে না। রেগে গিয়ে বলল, মস্করা করছিস আমার সাথে? আমার বইয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছুই বলল না, গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্ত নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়িটা পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পেছন পেছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এইসব কি খাপছাড়া ব্যবহার? হ্যাঁ, আমি কি মায়েরা? ইরফান ডান হাতের শার্ট কুনুয়ের উপর পর্যন্ত গোটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়েও যায়। আর এগোয় না, কি জানি ভাই, যদি এবার মারটার খাই। এর হাত আবার বেশিই চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিছুই থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বইয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁটে হাত বোলায়, ডান হাত বুকের বাঁ পাশে রাখে, মুখটা অসহায়। সামনে এক মেয়ের ওপরে চোখ পড়লে ভুরু কুচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পেছন ফিরে তাকালে শুদ্ধ ভুরু কুচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই? আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধের দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে মাথার জর্জেট ওড়নাটা আর একটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে গিয়ে বলে, অন্যের বইয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব, বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানো না? ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়, মাথা নিচু তার, ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তাদের সার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে।
শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে, দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুদ্ধ ভুরু কুঁচকে দেখল মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়া ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেওয়াল ঘড়িতে দেখল রাত 1টা 30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের ওপরে রাখা জগ তুললে দেখে জগটা খালি। মায়েরা বিরক্ত হয়, তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের ওপরে রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে যেন থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কেচি বের করে। কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ঔষধ খেয়ে ঘুমিয়ে শরীরটা একটু ভালো হয়েছে, অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়ার নড়চড় নেই। মায়েরার ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায়। তারপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘর একটা ভুতুড়ে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গেলে এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগলো। তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলে একটা অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইটটা তাক করে রাখে। ইরফানের খালি পিঠ মায়রার চোখে পড়ে। মায়রা ঢোক গেলে সে ভাবল, এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। 2 হাত ওপরের দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা। আমাকে কত মার মারলো, গালটা সরকারি পেয়েছে। এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতের কয়েকটা চুল ধরে, ডান হাতে কেচি। 2 হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলেই ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় এসে বেঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখটা চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার ওপর 100 কেজির বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগেই শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে, তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবারই জানা। এই বাদর ছাড়া আর কেউ এইভাবে আসবে না। ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকের হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পটা জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়রার চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপরে ইরফানকে দেখে ঢোক গেলে হাত নাড়াতে চায়, তবে পারে না।
মায়রার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়রা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মায়রার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো এখানে? হোয়াই? মায়রা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়রার মুখ থেকে হাতটা সরিয়ে নিলে মায়রা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার ওপর থেকে এক চুলও সরেনি। মায়রা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, "উম, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ।" ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়রা কেঁপে ওঠে। ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার মুখের দিকে, গম্ভীর মুখে বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়রা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়রা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে। দোয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ইরফান মায়রাকে ছেড়ে উঠে বসলে মায়রা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছের কেচিটা ঠাস করে পড়ে ইরফানের হাতের ওপর। মায়রা সেই সব দেখল না, তার ফোনের খোঁজও করলো না। সব ভুলে সে শুধু এই ঘর থেকে বের হতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার হাতটা টেনে ধাক্কা দিলে মায়রা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকের উপরে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রার পেটটা পেঁচিয়ে ধরে। মায়রা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমোয়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে? শাস্তি না নিয়েই যাবে তুমি? মায়রা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের দুই হাত ঠেলে সরাতে চায়, কিন্তু পারে না। তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মায়রার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়রা কেঁদে দিয়ে বলে, না না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মায়রাকে। মায়রা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়রার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়রা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোলই নেই। মায়রার এতে রাগ লাগলো। হাত থেকে দাঁতটা সরিয়ে দাঁতের উপরে ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছো কেন? ইরফান মায়রার পেটটা ধরে রাখা হাত শীতল করে মায়রার পড়ে যেতে নিলে ইরফান মায়রার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়রার মুখপানে যায়, কিছুই বলে না। চুলের গোছা আরো খানিকটা শক্ত করে ধরে। মায়রার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলেই মায়রার চুল থেকে হাতটা সরিয়ে নেয়, হাতের কেচি ছুঁড়ে মারে। মায়রা ছাড়া পেয়েই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাতে লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়রা ভয়ে চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছনে ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলেই ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে যে কেউই ভয় পাবে।
কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখলো। বিড়বিড় করলো, স্টুপিড বাদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। ওপরের শব্দ পেয়ে দ্রুত পায়ে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়েরা দুই হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলেই দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওইদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়ল, আরো অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়ে দরজা লাগানোর জন্য। মায়েরা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের দাগটা লাল হয়ে আছে। তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এইসব কি? ইরফান ভুরু কুঁচকে বলে, কোন সব? তারেক নেওয়াজ ছেলের ওপরে চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়রাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশেও দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পায়ে এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি এইসব কি করছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এইভাবে ইউজ করতে একটুও বাধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি? সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে। এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, কি দেখলে? তারেক নেওয়াজের ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো? এমন তো নয় তাই না? তারেক নেওয়াজ রেগে বলল, আমি মায়রার কথা বলছি। ইরফান হাতটা মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছা করছে না। আর জপতে ইচ্ছা করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নেওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেও অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়েও আরো ছোট হয়ে যায়, তবুও ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রি রি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার 2 গালে ঠাটিয়ে 2টো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়রার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ঔষধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজাটা খুললে মায়রাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়।
যাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁটে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এর টেস্টে ফেল করেছিল, তখন তার মা আর ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাইই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। যাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে যাহারার সেই দিন ভালো যেত না। কি করে যাবে? যাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন যাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে যাহারার ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান নামক ভাই সেই যে যাহারার ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর যাহারা এসএসসি দেয়। এইচএসসির পর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়ছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছরই সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায়। কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। যাহারা কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফোপাচ্ছে। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। যাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদল। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরো অনেকক্ষণ বসে বসে কাঁদে। যাহারার মা নামাজে শেষে ঘরের লাইট জ্বালিয়ে যাহারার দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। যাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। যাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। যাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা যাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? যাহারা ফুপিয়ে ওঠে। আবারও কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামুনি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। যাহারার মা কি বলবেন বোঝেন না। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। যাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না, ওই মেয়েকে ছাড়বো না আমি। যাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পসেসিভ তিনি বোঝেননি। যাহারাকে কিছুই বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলেন। তিনি ভেতরে থেকে আসছি বলে যাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওইদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে ওপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো সেই কথা? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনলো না আমার কথা। কি করব বল, বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, এখন তো আর কিছু করার নেই। বিয়ে না হলে আমি যাহারাকে আমার ঘরের ছেলের বউ করেই নিয়ে আসতাম। যাহারার মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমিই বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভুরু কুচকে যাহারার দিকে তাকায়। এগিয়ে এসে যাহারার পাশে বসে যাহারার মাথাটা টেনে তোলে। যাহারা খালাকে দেখে
খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপারটা জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সেই ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এই নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারাও তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়রার চেয়ে তো 1000 গুণ ভালো মেয়ে জাহারা, কিন্তু তার তো কিছুই করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না। ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে ধরে শুধু ফোঁপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। জাহারার হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল, জাহারার থেকে কফি নিয়ে উল্টো ঘুরেও আবারও জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটিতে যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনেই বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভুরু কুঁচকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতরে চলে যায়। ইরফান জাহারাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটি তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যেই বের হচ্ছিল। মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে যায়। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভুরু কুঁচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকেই তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখটা সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিকে ওদিকে দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবারও তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করে এই হুতুম প্যাঁচার চোখ নাক একেবারে ফুটো করে দেই। ইরফান মায়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে। নিজের ছেলের নামে সত্য কথা তো নিতেই পারেন না। আমতা আমতা করে বলে, আমি আমি রুমা নেওয়াজ মায়েরার দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়া আপুর কলেজে যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখ থেকে পানি টইটুম্বুর। সেইভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়রার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়রা চুপসে যায়। ঢোক গিলে বলে, তুমি কি আমার উপরে কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে সে ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি, জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখল। রুমা নেওয়াজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল।
সবকিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে। রুমা নেওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে। আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমা নেওয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়েই গিয়েছিস, আমাকে দিয়ে কি হবে এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এইভাবে কেন কথা বলছে? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনায়া তো ভালোবেসে বলছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নেওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা তুই শুনবি না? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আসে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপারটা বুঝল না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমা নেওয়াজ জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে, বলে, হাই কিউটি পাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারার কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মায়রা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি, বুঝলে? মায়রা কিছুই বলল না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট, এগুলো খেতে পারবে? মায়রা হেসে বলে, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা? ইয়াক। জাহিদ নাক সিটকানোই মায়রার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটাই সবাই এমন করে কেন? ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরের শক্ত কণ্ঠে ভেসে আসে, জাহিদ। মায়রা, জাহিদ, ইনায়া তিনজনেই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গেলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়রা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো, এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুক করে মায়রাকে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। সে কি করছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপরে উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়েই এই দিকে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এই দিকেই আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝল না মায়েরার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাতটা শক্ত করে চেপে ধরে। মায়েরা কাচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়রার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝেই ইরফান মায়রাকে টেনে নিয়ে যেতে থাকে মায়রার ঘরের দিকে। মায়রা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝল না। পেছন থেকে জাহিদ বলে,
ইরফান ভাই কি করেছে? ছাড়ো কিউটি পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানকে অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার হাতটা চেপে মায়রার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটাই একটু বুলালো। ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ভীত স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি করেছি আমি? বললাম তো আপনার চুল আর কাটবো না। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তো তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়রার দিকে আরো খানিকটা এগিয়ে আসলে মায়রা ভয়ে তার দুই গালে হাত দেয়, কান্না মাখা গলায় বলে ওঠে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়রার গলা ছেড়ে ওড়না থেকে টান দিল। মায়রা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখভাবে মায়রার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়নাটা তোমার মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে, বেয়াদব লোক, বিড়বিড় করে বলে মায়েরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা নিচু করে রেগে বলে, সরবেন না, কি কি কোলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে তার বাঁ হাতে মায়রার মাথার পেছনের এক গোছা চুল মুঠো করে ধরে। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে, আহ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই শিওর তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলেই মৃদু ধাক্কা দেয়, মায়রা বিছানার উপরে উপুড় হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়নাটা মায়রার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে বাহিরে বেরিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে, নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে, অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পাটা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক নুডলস ওখানেই পড়ে আছে, পেটটাও ভরেনি, বিড়বিড় করে, এত খবিশ মানুষও জীবনে দেখেনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তিতে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনেই হাঁ করে চেয়েছিল মায়রার ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নি ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করেছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে। কি রে বাবা, বেড়াতে এসে শুধু শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরু কুঁচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকিয়ে দেখালো, ট্রাউজার পরে সে বাইরে যাবে,
টি শার্টটাও কেমন যেন। অতঃপর জিজ্ঞাসা করলো, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখটা বড় বড় করে বলে, কি, লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, হুম, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হয়ে যাচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আসে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না। গতকাল নাকি সব শার্ট প্যান্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে, আজ সোজা লেবার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের উপরে নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটেই চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাতটা টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতেই ইচ্ছা করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতে ঢুকবে না, ওই দিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি গো। জাহিদে এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সেই দৃষ্টির মানে এই দুনিয়ার বোধ হয় কেউই বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাতটা উঠিয়ে একবার দেখল, তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে, আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও পাবে। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক, সেই বেশ সোজা বাড়িতে চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে, যার শিকার সে হচ্ছে, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষ, আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি আমারে সেথায় যাহিতে কয়, যেখানে কাজবিহীন আমি আরাম বিরাম রই। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বাক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বাক্সটা খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট। সেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই অ্যাম ব্যাক। মায়েরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভুরু কুঁচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মায়রার দিকে এগিয়ে দিলে মায়রা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলো, কচু। মায়রা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না, কিন্তু এখানে বলছে সে ফিরে এসেছে, মানে আগে ছিল, তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই না? আরে না বোন, এই লোক চরম বিয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বকাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, দাঁড়াও, আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি। ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে, বুঝলে, থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো, সত্যি? হুম, ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার উপরে পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলো, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বকাটে ছেলে উডবিকে ভেতরে ভেতরে পছন্দ করো, ওপরে ওপরে ভাব নিচ্ছ। মায়রার কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধড়িবাজ মেয়ে মায়রা। মায়রা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক কিছু বুঝি, বুঝলে,
আসলে লোকটা বখাটে নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মায়রার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো গম্ভীর। ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মায়েরা হেসে বলো, ওদের মন ভালো হয়। ইনায়া ভুরু কুচকে বলো, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ার মন ভালো না। ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেমন যেন এমন করে। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা মা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না। আর এইভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়াও উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়রার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকেই ধূপধাপ একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ার চোখ ভিজে গিয়েছে মায়রার কথা শুনে। মৃদু স্বরে বলে, তুমি নিজের ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়ার চুল বড় বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সেই জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাকই হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি। তুমি কিছু মনে করো না মায়েরা, ভাইয়া এমনিতেই খুব ভালো, শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটাই ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি বুঝলে। ইনায়া চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো খেতে কি আমি পারি? ইনায়া রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মায়েরা? বড় বোন বলো, অথচ পরদের মতো করে আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে কিন্তু একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো, তুমি বড় বোনের কানমলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক সময় বেশি বড় লাগে ইনায়ার কাছে। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে, তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সবগুলো গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে মায়েরা? মায়েরা মনমরা হয়ে ইনায়ের পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়ছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়েরার বইটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলো। ভাইয়া পারবে। যাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়েরা ভুরু কুচকে বলো, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে। নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মায়েরা, ভাইয়া কিছুই বলবে না। উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় 2টা অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইকে চিনতেই পারোনি আপু। ধরো, উনি আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি, ওয়েট। এরপর 2 হাত কোমরে রেখে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখে অ্যাক্টিং করে বলো, ব্লা 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 স্টুপিড, ব্লা ইডিয়েট, ইডিয়েট ব্লা স্টুপিড, বুঝেছো স্টুপিড? ইনায়া চোখ বড় বড় করে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা হঠাৎই এগিয়ে গিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো স্টুপিড।
ইনায়া তবদা খেয়ে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো? বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়া লাইনগুলো খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই। জানো, সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষ মশা কামড় দিলেও তো একটু আউ করে, কিন্তু এই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মায়রা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিলে বলে, তোমার পেছনে ভাইয়া। ইনায়ের কথা শুনে মায়রার মুখ শুকিয়ে যায়। মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে 2 হাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়রা ঢোক গেলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার পানে গম্ভীর গলায় বলে, তোমাকে থাপড়াইতে। সাথে সাথেই মায়েরার 2 হাত 2 গালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওইসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো। ইনায়ের দিকে তাকিয়ে বলে, ভাইজার কলটা রিসিভ করবি। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছুই বলল না। ইরফান ধমকে বলে, কথা কানে গিয়েছে? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায়, ওপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায়, ওপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ের ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়রার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দিবে। মায়রা মাথা 2 দিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না, তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে, এই জন্য যেতে বলেছে। মারলে তো এখানেই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক। অতঃপর ইনায়ার হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়েরা তখনকার বলা কথাগুলো শুনে ভাবছে, সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মায়েরার পাশে বসার সুযোগ তার হবে না। এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়রাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মায়েরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়েরা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের ওপর। মায়েরার পা পিছিয়ে ছড়িয়ে কাঁপতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবে থাকার ইচ্ছে হয়েছে নাকি? এসেছো, স্টুপিড। মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়েরা এদিকে ওদিকে তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছুই বলে না। মায়রার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিচ্ছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগে এগিয়ে গিয়ে তার ঘরের দরজাটা লক করে দেয়। মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়। সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়েরা এগিয়ে গেল। সোফার ছোট্ট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরের ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পড়বো না। ইরফান মায়েরার কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, হ্যাঁ, আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটা দাগও লাগতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলে,
থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব। স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাজলামো করছো এখনো? ইরফানের ধমকে মায়েরা কেঁপে ওঠে। এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে ঘাড় ডলে খানিকক্ষণ চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, শিট।